হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ব্রো। আজকে আমরা কেমিস্ট্রির অনেক মজার একটা বিষয় পড়ব, আর সেটা হচ্ছে মোল। মোল কেমিস্ট্রির অনেক বেসিক একটা জিনিস, এবং মোল সম্পর্কে যদি তোমার আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে তুমি খুব সহজেই কেমিস্ট্রির অনেক সুন্দর সুন্দর ম্যাথ সলভ করতে পারবা। তো চলো আমাদের আজকের মোল সংক্রান্ত লেকচার শুরু করি। এখন প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া মোল কি। আচ্ছা, মোল কি ভাইয়া? মোল হচ্ছে একটা সংখ্যা, এবং এই সংখ্যাটা হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটাকে আসলে মোল বলা হয়। আর এই যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? মোল আসলে একটা সংখ্যা, আর সেই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো তোমার কাছে যদি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু থাকে তাহলে তুমি বলবা তোমার কাছে 1 মোল অণু আছে। আবার তুমি যদি বলো যে না ভাই আমার কাছে অণু নাই, আমার কাছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা পরমাণু আছে, তাহলে তুমি বলবা তোমার কাছে 1 মোল পরমাণু আছে। আচ্ছা ভাই, যদি এমন হইতো যে আমার কাছে 6.02 10 টু দি পাওয়ার 23 সংখ্যক আয়ন আছে, তাহলে সেটাকে আমি কি বলবো? সেটাকেও আমি বলবো যে তোমার কাছে 1 মোল আয়ন আছে। তার মানে আসলে মোল অণু, পরমাণু বা আয়ন যে কোনো কিছুর হতে পারে যদি সংখ্যাটা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হয়। তো ব্যাপারটাকে একটু আমরা এইভাবে দেখি। ধরো আমার কাছে একটা পাত্র আছে, এবং এই পাত্রের মধ্যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু আছে। তাহলে আমি এখন কি বলবো? যে এই পাত্রের মধ্যে 1 মোল অণু আছে। ওকে, আচ্ছা যদি এমন হইতো যে আমার কাছে এই একটা পাত্র আছে, এবং এই পাত্রের মধ্যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা পরমাণু আছে, তাহলে আমি কি বলবো? যে আমার এই পাত্রের ভিতরে কতটুকু পরমাণু আছে? আমার এই পাত্রের ভিতরে ভাইয়া 1 মোল পরমাণু আছে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, যদি এরকম একটা পাত্র থাকে এবং সেই পাত্রের মধ্যে যদি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা আয়ন থাকে, তাহলে আমি কি বলবো? যে আমাদের এই পাত্রে আসলে 1 মোল আয়ন আছে। তার মানে কি দাঁড়াইলো ব্যাপারটা? যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন যে কোনো কিছুকে আসলে আমরা কি বলবো? 1 মোল বলবো। তার মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটাই আসলে আমার কি? এটাই আমার মোল। তো এখন এই মোলের অনেকগুলো সুন্দর সুন্দর ফর্মুলা আছে, অর্থাৎ মোলের একটা চেইন ফর্মুলা আছে। যেই ফর্মুলাটা জানলে তুমি অনেক সহজে কেমিস্ট্রি অনেক অনেক সুন্দর সুন্দর ম্যাথ সলভ করতে পারবা। তো চলো এবার আমরা মোলের সেই ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এখন মোলের ফর্মুলাগুলো দেখব। তো দেখো, এই মোলকে আসলে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়, এবং মোলের প্রথম যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে n ইকুয়াল টু W/m, যেখানে ছোট হাতের W-টা হচ্ছে ভর, আর বড় হাতের M-টা হচ্ছে মোলার ভর। মোলার ভর বা আণবিক ভর বলতে পারি। তার মানে n ইকুয়াল টু W/m। তো তোমার কোনো ম্যাথে যদি W অর্থাৎ ভর দেওয়া থাকে, তুমি কিন্তু খুব সহজেই কি তার মোলটা বের করে ফেলতে পারবা। জাস্ট সিম্পল আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। এবার দেখো আমরা যে ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে n/n, যেখানে nটা হচ্ছে তোমার সংখ্যা, অর্থাৎ n দিয়ে সংখ্যা বোঝায়, আর n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এবং সেটা হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমার কখনো যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমি কিভাবে মোল বের করব? তাকে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তো এরপরে একটু দেখো, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে VSTP/22.4, যেখানে এই VSTP মানে হচ্ছে STP তে আয়তন,
অর্থাৎ আমার যদি কখনো এসটিপিতে আয়তন দেওয়া থাকে, আমি তাকে 22.4 দিয়ে ভাগ করলেই তার মোল বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এবার চলো আমরা আরেকটা ফর্মুলা দেখি। তো সেটা হচ্ছে VACTP/24.789, যেখানে VACTP মানে হচ্ছে এসএটিপিতে আয়তন। তার মানে যদি এসএটিপিতে আয়তন দেওয়া থাকে, তাকে 24.789 দিয়ে ভাগ করলে আমরা তার মোলটা পেয়ে যাব। এবার মোলের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে PV/RT। এই P মানে হচ্ছে তোমার চাপ, V মানে হচ্ছে আয়তন, আর T মানে হচ্ছে তাপমাত্রা। তার মানে কখনো যদি তোমার তাপ, চাপ এবং তাপমাত্রা দেওয়া থাকে কোনো গ্যাসের, তাহলে তুমি সেখানে এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি তার মোল বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আর আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, তো এবার আসো, এরপরে আমরা যে ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে S ইন্টু ভি। আচ্ছা, এই ফর্মুলাটাতে S দিয়ে কি বোঝায়? S দিয়ে বোঝায় ঘনমাত্রা, আর এখানে যে ভি আছে এই ভি দিয়ে বোঝায় আয়তন। তার মানে আমার যদি কখনো ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি S ইন্টু ভি এই ফর্মুলা দিয়ে আমি আমার মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করে আমি মোল বের করে ফেলতে পারবো। ওকে, তো এবার আসো সবার লাস্টের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে IT/EF, যেখানে I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, T মানে হচ্ছে তোমার সময়, ওকে, আর এখানে F মানে হচ্ছে ফ্যারাডে, আর 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। ওকে, তাহলে 1 ফ্যারাডে কত? 96,500। আর এই ই দিয়ে বোঝায় আসলে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম যে আই দিয়ে বোঝায় তড়িৎ প্রবাহ, টি দিয়ে বোঝায় সময়, এফ দিয়ে বোঝায় ফ্যারাডে, এবং 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব, আর ই দিয়ে বোঝায় হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তো তাহলে দেখো আমরা এন এর কিন্তু অনেকগুলা ফর্মুলা দেখলাম। হ্যাঁ, এবং আমাদের যখন যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা জাস্ট যদি ফর্মুলাগুলোকে ইউজ করি, তাহলে আমরা খুব সহজেই আমাদের গাণিতিক সমস্যাগুলা সমাধান করতে পারবো। তো এবার একটু আমি যদি তোমাদেরকে আরেকবার রিভিউ করি, তাহলে দেখো, যদি আমার ভর দেওয়া থাকে বা ভর বের করতে বলে, তাহলে আমি W/M এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি আমার সংখ্যা দেওয়া থাকে বা সংখ্যা বের করতে বলে, তাহলে আমি N/N এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি এসটিপিতে আয়তন দেওয়া থাকে বা এসটিপিতে আয়তন বের করতে বলে, তাহলে BSTP/22.4, আর যদি এসএটিপিতে আয়তন দেওয়া থাকে বা আয়তন বের করতে বলে, তাহলে VSCTP/24.789, আর যদি আমার কখনো কোনো গ্যাসের চাপ, তাপ এবং আয়তন দেওয়া থাকে, তাহলে PV/RT এই ফর্মুলা, আর যদি ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে, তাহলে হচ্ছে S ইন্টু ভি, আর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা ইউজ করব IT/EF। তো এখন তোমাদের একটা খুব বেসিক জিনিস তোমাদের জানতে হবে, আর সেটা হচ্ছে এই যে এখানে W আছে, এই W এর ইউনিট মনে রাখবা সবসময়ের জন্য, যে W এর ইউনিট হবে গ্রাম, আর যতগুলা ভি আছে সবগুলা ভি এর ইউনিট হবে লিটার। সব ভি এর ইউনিট কি হবে? লিটার হবে। সব ভি এর ইউনিট হবে লিটার, আর W এর ইউনিট হবে কি? গ্রাম। তো আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। তো চলো এবার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তো প্রথমেই আমরা যে গাণিতিক সমস্যাটা দেখব সেটা হচ্ছে এই ম্যাথটা আমরা প্রথমেই সলভ করি। চলো দেখো কি বলছে। একজন ব্যক্তি এসটিপিতে প্রতি নিঃশ্বাসে 200 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন। তিনি প্রতি নিঃশ্বাসে কতটি কার্বন ডাই অক্সাইড অণু ত্যাগ করেন? তো একটু লক্ষ্য করো, দেখো আমাদেরকে কি বের করতে বলছে। আমাদেরকে বলছে তিনি প্রতি নিঃশ্বাসে কতটি কার্বন ডাই অক্সাইড অণু ত্যাগ করেন। দেখো কতটি, এটা দিয়ে আসলে তোমাকে
সংখ্যা বের করতে বলছে। আর বলতো সংখ্যা বের করতে বললেই আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি, সেটা হচ্ছে n/na। আর দেখো তো কোশ্চেনে কি দেওয়া আছে, বলছে একজন ব্যক্তি এসটিপিতে প্রতি নিঃশ্বাসে 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে দেখো এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া আছে। আচ্ছা, এসটিপিতে আয়তন দেওয়া থাকলে যেন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি, সেটা হচ্ছে VSTP/22.4। তাহলে আমরা কি দেখলাম, n/na ইকুয়াল টু হচ্ছে VSTP/22.4। এখন এখানে আমাদের দেখো বলছে সংখ্যা বের করতে, তার মানে আমি এখানে n এর মানটা বের করব। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, n/na। n এর মান কত আমরা সবাই জানি, 6.02 × 10⁻23 ইকুয়াল টু VSTP, এটা দেওয়া আছে দেখো 200 ml। আচ্ছা দেখো এই যে এসটিপিতে এর আয়তন দেওয়া আছে 200 ml, বাট আমি তোমাদেরকে বলছিলাম এই VSTPর সকল ভি এর ইউনিট কি হবে, লিটার। তার মানে 200 ml যদি আমি লিটারে কনভার্ট করি তাহলে সেটা হবে 0.2 লিটার ডিভাইডেড বাই 22.4। দেখো এখানে আমি সব কিছু জানি, শুধুমাত্র n এর ভ্যালু জানি না। তা আমি এখান থেকে খুব সহজেই n এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে n এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 5.37 × 10⁻21। দেখছো আমরা কত সহজেই এই ম্যাথটা করে ফেলছি। তো চলো এবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আর সেটা হচ্ছে দেখো কি বলছে, বুয়েট শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হবে। দেখো আবারও দেখো তোমাকে কি বের করতে বলছে, কতটি। আচ্ছা কতটি বললে আমরা আসলে কি বুঝি, সংখ্যা বুঝি। আর যদি সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, n/na। আচ্ছা এবার দেখো তো তোমাকে কি দেওয়া আছে, দেওয়া আছে বুয়েট শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। আচ্ছা এখন দেখো তোমাকে মিলিগ্রাম অর্থাৎ ভর দেওয়া আছে। আচ্ছা বলো তো ভর দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে W/m। ওকে, তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয় দেখো কত বারের জন্য, 300 বারের জন্য। তো 300 বারে কার্বন লাগে কত, 30 মিলিগ্রাম। কিন্তু তোমাকে দেখো কয়বারে বের করতে বলছে, তোমাকে বলছে একবার। তাহলে একবারে আমাদের কার্বন লাগবে কত, দেখো 30 বাই কত, 300। তাহলে দেখো এই যে কার্বনের পরিমাণটা আমি পেয়ে গেছি। তাহলে এবার দেখো তোমাকে কি বের করতে বলছে, কতটি কার্বন খরচ হবে, অর্থাৎ আমাকে n এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, n/na। n এর মান কত, 6.02 × 10⁻23 ইকুয়াল টু W এর মান কত। দেখো তো W এর মান কত, এই যে দেখো 300 বারে 30 মিলিগ্রাম, বাট একবারে কত মিলিগ্রাম। তাহলে একবারে কত মিলিগ্রাম আমাদের, 30 বাই হচ্ছে 300। ঠিক আছে, এখন বলো তো এটার ইউনিট কি, এটার ইউনিট হচ্ছে মিলিগ্রাম। কিন্তু আমি তোমাদেরকে বলে আসছিলাম যখন আমরা W/m এই ফর্মুলা ইউজ করব তখন এই W এর ইউনিট কি হবে সবসময়ের জন্য, গ্রাম। তা মিলিগ্রাম থেকে যদি গ্রামে যেতে চাও তোমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করা লাগবে অথবা 10⁻³ দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো আমি তাহলে উপরে W পেয়ে গেলাম। m মানে কি বলতো ভাইয়া, মোলার ভর। এখন দেখো আমাদেরকে কি বলে দিচ্ছে, 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। তার মানে এখানে কার মোলার ভরটা বসবে, কার্বন। কার্বনের জন্য কত, 12। তাহলে এবার যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে দেখো তুমি খুব সহজেই n এর মান পেয়ে যাবা। আর সেই মানটা হচ্ছে 5.01 × 10⁻18। দেখো এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখছো এই ম্যাথটা আমরা আসলে অনেক সহজেই করে ফেলতে পারছি এবং হোপফুলি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আরো কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো কি বলছে, 100 ml পানিতে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তোমাকে বলা হয়েছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। আচ্ছা বলো তো ঘনমাত্রা নিয়ে যদি আমাদেরকে কাজ করতে বলে তখন যেন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি,
সেটা হচ্ছে S ইন্টু ভি। ওকে, এবার দেখো S ইন্টু ভি ইকুয়াল টু, দেখো তো তোমাকে কি দিয়ে দিছে, 100 ml পানিতে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে দেখো তোমাকে কি দিয়ে দিছে, ভর দিয়ে দিছে 10.6 গ্রাম। তাহলে ভর দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করি, সেটা হচ্ছে কি W/m। তাহলে এখন দেখো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করতে বলছে, অর্থাৎ S এর মান বের করতে বলছে। তাহলে S ইন্টু দেখো ভি দেওয়া আছে আমাদের 100 ml। আচ্ছা তোমরাই বলো তো ভি এর ইউনিটটা যেন কি, ভি এর ইউনিট হচ্ছে লিটার। তাহলে 100 ml মানে হচ্ছে 0.1 লিটার ইকুয়াল টু W/m। তো আমাকে দেখো W এর মান বলে দিচ্ছে 10.6 গ্রাম। তাহলে W এর মান কত, 10.6 ডিভাইডেড বাই মোলার মাস কার, সোডিয়াম কার্বনেটের। আচ্ছা তাহলে বলো তো সোডিয়াম কার্বনেটের মোলার মাস বা আণবিক ভর কত? এই সোডিয়াম কার্বনেটের মোলার মাস বা আণবিক ভর হচ্ছে, তুমি যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে আসবে হচ্ছে 106। তাহলে আমি যদি এখানে 106 বসাই দেই, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি খুব সহজেই ক্যালকুলেশন করলে S এর মানটা বের করে ফেলতে পারি। দেখো আমাদের এখানে S এর ভ্যালুটা কত আসবে, S এর মান আসবে 1 মোলার, যেটাই কিনা আমাদের অ্যান্সার। ওকে, তো এবার চলো আমরা আরেকটা সমস্যার সমাধান করি। এবং সেটা কি খেয়াল করো, তোমাকে বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 53 ml গ্যাসের ভর 0.156 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, কি বলা হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 53 ml গ্যাসের ভর 0.156 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর বের করো। তাহলে দেখো তোমাকে এখানে দেখো ভর দিয়ে দিচ্ছে এবং তোমাকে বলছে গ্যাসটির আণবিক ভর বের করতে। আচ্ছা তাহলে দেখো তো ভর দিয়ে দিচ্ছে, আণবিক ভর বের করতে বলছে, তাহলে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, সেটা হচ্ছে W/m। ওকে, ইকুয়াল টু, এবার দেখো এখানে কি দিয়ে দিচ্ছে, তাপমাত্রা, এরপর কি দিয়ে দিচ্ছে, চাপ, এরপর কি দিয়ে দিচ্ছে, আয়তন। আচ্ছা বলো তো একটা গ্যাসের তাপমাত্রা, চাপ আর যদি আয়তন দেওয়া থাকে তখন যেন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি, সেটা হচ্ছে PV/RT। তো এবার একটু লক্ষ্য করো, দেখো আমার W দেওয়া আছে 0.156 গ্রাম। তাহলে W জায়গায় বসাবো 0.156 গ্রাম, যেহেতু গ্রামই আছে তো কোনো সমস্যা নাই, ডিভাইডেড বাই M। M মানে আণবিক ভর, আমাকে বেরই করতে বলছে গ্যাসটির আণবিক ভর, অর্থাৎ আমি M এর মান বের করব। এবার দেখো এখানে আমাদের P কত দেওয়া আছে, P দেওয়া আছে ভাইয়া তোমার 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা তো P যদি 1 অ্যাটমসফিয়ার দেওয়া থাকে তাহলে P এর মান হবে 1। V কত দেওয়া আছে, দেখো V দেওয়া আছে 53 ml। আচ্ছা 53 ml এটাকে যখন লিটারে নিতে হবে তখন কিন্তু আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, আর তুমি যদি এটাকে 1000 দিয়ে ভাগ করো তাহলে তোমার কত আসবে, 0.053 লিটার। তাহলে দেখো আমি P বসাই ফেললাম, আমি হচ্ছে ভিও বসাই ফেললাম। এখন তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের কেমিস্ট্রিতে তাপমাত্রার জন্য আমরা সবসময় কোন ইউনিট ইউজ করব, কেলভিন। তাহলে এটা তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে কেলভিনে নেওয়া হবে। তো কেলভিনে নিতে গেলে কত দিয়ে কত যোগ করতে হবে, এর সাথে 273 যোগ করা লাগবে। তাহলে 100 যোগ যদি 273 করো তাহলে কত আসবে, 373। আর দেখো এখানে আমরা এখনো আর এর মানটা বসাই, তো আমাদের এখানে আর এর ভ্যালুটা বসাই। তো এই আর এর ভ্যালু লক্ষ্য করো, চাপটা হচ্ছে অ্যাটমসফিয়ারে বসাইছি আর আয়তনটা হচ্ছে লিটারে বসাইছি। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মানটা বসাতে হবে, আর সেই মানটা হচ্ছে 0.0821। তাহলে আমি যদি এখানে এই আর এর মানটা বসাই দিই 0.0821 এবং আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি খুব সহজেই এখান থেকে m এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমাদের m এর ভ্যালু কত আসবে, m ইকুয়াল টু আসবে, তা আমি একটু তোমাদেরকে এই m এর মানটা এই জায়গায় লিখে দেখাচ্ছি। দেখো আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের m এর ভ্যালুটা আসবে 90। ওকে, সো এই 90 হচ্ছে আমাদের অ্যানসার। দেখছো এই মাত্র আমরা কত সহজে মোলের কনসেপ্ট ব্যবহার করে ফেলতে পারতেছি। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি, এবং এটাও খুব সুন্দর একটা প্রবলেম। দেখো প্রবলেমটাতে কি বলছে, তোমাকে বলা হয়েছে কপার সালফেটের দ্রবণে
3.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 ঘন্টা ধরে চালনা করা হলে কি হয়েছে? 6 ঘন্টা ধরে চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? তাহলে একটু লক্ষ্য করো যে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে। আমাকে কি বের করতে বলছে? কত গ্রাম, অর্থাৎ আমাকে ভর বের করতে বলছে। আর বলতো ভর বের করতে বললেই আমরা চট করে কোন ফর্মুলাটা লিখে ফেলবো? সেটা হচ্ছে W/m। ওকে, ইকুয়াল টু, খেয়াল করো কি বলছে, কপার সালফেটের দ্রবণে 3.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমাদের আই দেওয়া আছে, এবং 6 ঘন্টা ধরে, অর্থাৎ আমাদের সময় দেওয়া আছে। আচ্ছা তোমরা বলো তো, আই আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি? নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা কি? IT/EF, রাইট? ওকে, তাহলে এবার একটু লক্ষ্য করো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। দেখো আমাকে যেহেতু ভর বের করতে বলছে, তাহলে আমরা কি W/m এটা ব্যবহার করছি, আর যেহেতু তড়িৎ প্রবাহ সময় দেওয়া আছে তাই IT/EF এই ফর্মুলাটা দিচ্ছি। এখন দেখো যেহেতু W বের করতে বলবে তাই W টা আমি রেখে দিলাম ডিভাইড বাই আণবিক ভর। দেখো কার ভর বের করতে বলছে? কত গ্রাম কপার জমা হবে। তো কপারের ভরটা বের করতে বলছে, তাহলে কপারের মোলার মাসটা বা কত হবে? এখানে কপারের মোলার মাস হচ্ছে 63.5। ওকে, আচ্ছা এবার একটু আমরা একটু দেখি এখানে আমাদের আই এর মান কত। দেখো আই এর মান দেওয়াই আছে কোশ্চেনে 3.7। টি কত দেওয়া আছে? 6 ঘন্টা। কিন্তু ভাইয়া আমরা তো টিকে ঘন্টায় রাখবো না, আমরা কিসে নিয়ে যাব? সেকেন্ড। তাহলে এই 6 কে যদি আমি 60 দিয়ে গুণ করি, প্রথমে ঘন্টা থেকে মিনিটে আসলো, এবার যদি এটাকে আরো 60 দিয়ে গুণ করি তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো আমি আই এর ভ্যালু বসাই ফেললাম, টি এর ভ্যালু বসাই ফেললাম, এবং দেখো এখানে যে এফ এর মান কত আমি বলে আসছি তোমাদেরকে। এফ এর মান কত ভাইয়া? 96,500 কুলম্ব। এবার দেখো এখানে আমাদের ই এর ভ্যালু কত। তো এই ই এর ভ্যালুটা বসাই ফেললেই কিন্তু আমার অঙ্কটা হয়ে গেছে। এখন ই কত? দেখো কি ছিল? কপার সালফেটের দ্রবণে 3.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 ঘন্টা ধরে চালনা করা হলে কত গ্রাম কপার জমা হবে। তার মানে দেখো ছিল কপার সালফেট আর হইছে হচ্ছে তোমার কপার। তাহলে একটু খেয়াল করো, কপার সালফেটে কপার কত থাকে? কপারের চার্জ হচ্ছে কপার 2+। তার মানে দেখো কপার 2+ থেকে কপার যদি হয় তাহলে তোমরাই বলো কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 2+ থেকে কপার 0 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে ভাইয়া? 2টা। তাহলে দেখো এখানে 2টা ইলেকট্রন কপার গ্রহণ করছে, তার মানে আমাদের ই এর মান হচ্ছে 2। ওকে, তার মানে যতটা ইলেকট্রন আদান প্রদান করবে সেটাই হচ্ছে আমাদের ই এর। তাহলে দেখো আমি এখানে সবার ভ্যালু বসাই দিলাম, আমি খালি কার মান জানি না? W এর মানটা দেবো। তা আমি এখান থেকে এই W এর ভ্যালুটা বের করে ফেলবো। তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে W এর যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার 26.3 গ্রাম, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো তার মানে আমাদের তড়িৎ প্রবাহ দেওয়া থাকলে আমরা সুন্দর মতো করে IT/EF এই ফর্মুলাটাই যদি ব্যবহার করি তাহলে দেখো খুব সহজে আমরা এই ম্যাথগুলা করে ফেলতে পারবো। তো এবার চলো আমরা আরেকটা ম্যাথ সমাধান করি, এবং সেটা কি বলছে দেখো, বলছে ক্যাথোডে কতটি কপার জমা হবে। তাহলে দেখো এবার কিন্তু আমাকে কি বলছে? কতটি কপার জমা হবে। ওই আগের ম্যাথটাই, মানে হচ্ছে কপার সালফেটের দ্রবণে 3.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 ঘন্টা ধরে চালনা করা হলে ক্যাথোডে কতটি কপার জমা হবে। তার মানে আমার এই বিতে আসলে সংখ্যা চাইছে, আর বলতো সংখ্যা বললে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? সেটা হচ্ছে N/Na ইকুয়াল টু, বলতো আমাদের ওই যে প্রথম যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তার মানে কি IT/EF। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো আমার এখান থেকে সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা সুন্দর মতো করে জাস্ট এনটা বের করব। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো আমরা সবাই জানি 6.02 × 10⁻23 ইকুয়াল টু হবে কি IT/EF, অর্থাৎ I এর মান হবে 3.7, T এর মান হবে কত বলতো? 6 আওয়ার। তাহলে 6 × 60 × 60, অর্থাৎ আমি সেকেন্ডে কনভার্ট করে নিলাম। ই এর মান আমরা জানি 2, কিন্তু এফ এর মান জানি আমরা 96,500। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো সিম্পলি তুমি এখান থেকে খুব সহজেই এনটাকে বের করে ফেলতে পারবা। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মানটা বের করি। এই ছিল মোল সংক্রান্ত আমাদের আজকের আলোচনা। তো এই লেকচারে আমরা
মোলের বেসিক ফর্মুলাগুলো এবং মোল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী লেকচারে মোল নিয়ে আমরা আরো একটু ডিটেলস আলোচনা করব এবং আরেকটু আপার লেভেলের কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো হোপফুলি তোমরা আমাদের আজকের লেকচারটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।